ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যে গত এক সপ্তাহ ধরে যে নতুন করে গ্যাস সংকট তৈরি হয়েছে এবং ব্যবসা বাণিজ্যে তার কি ইম্প্যাক্ট পড়ছে, আমাদের রপ্তানি বা যে দেশে যারা পণ্য সরবরাহ করেন তাদের উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে এবং এতে ব্যবসা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, এটার প্রভাব কিন্তু জাতীয় অর্থনীতি এবং ব্যক্তি পর্যায়ে আমার আপনার উপরে পড়বে। তো এই বিষয়ে ব্যবসায়ীরা কী বলছেন, সরকার এই সংকট মোকাবেলা করার জন্য কি প্ল্যান করতেছে, আমরা কবে নাগাদ এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি, এই বিষয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের যে দুইটা এফএসআর-এর একটা নষ্ট হওয়ার প্রেক্ষিতে যে নতুন করে যে গ্যাস সংকট তৈরি হয়েছে, গ্যাস সংকট আগেও ছিল কিন্তু গত এক সপ্তাহ ধরে তো খুবই সিভিয়ার অবস্থা। তো এটা আমাদের ইন্ডাস্ট্রিতে উৎপাদনে এবং রপ্তানিতে কোন ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ কাশেম ভাই। শুরুতে একটু বলে নেই, আমাদের এই নিউজে কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন আমাদের সহকর্মী আব্বাসউদ্দিন নয়ন, তাওসিয়া তাজমিম, আমাদের সাজ্জাদ হোসেন এবং সাভার থেকে নোমান, আমাদের করেসপন্ডেন্ট নোমান মাহমুদ। তো এখন আসলে যেই ইস্যুটা দাঁড়িয়েছে যে ইন্ডাস্ট্রি ধরুন একদিন দুই দিন হলে এক ধরনের অবস্থা, ইন্ডাস্ট্রি কিন্তু আগে থেকে গত 2 বা 3 বছর থেকেই গ্যাস সংকটটা বেড়েছে। গত 1 বছর থেকে এটা বেশি বেড়েছে। এখন এসে এটি আসলে সিভিয়ার হয়েছে। মাঝে কিন্তু আবার ইমপ্রুভও করেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছুটা ইমপ্রুভ করেছে, সেটি একটা সময় পর্যন্ত ছিল। হঠাৎ করে আপনি জানেন যে আমাদের যে ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ যেটি, দুটির মধ্যে একটি বিকল হয়ে যায়, সে কারণে সমস্যাটা, এবং সেটি এখনও পর্যন্ত সমাধান হয়নি। ফলে ইন্ডাস্ট্রিগুলোতে আসলে যেটা হচ্ছে, ইন্ডাস্ট্রি বিশেষ করে গ্যাস নির্ভর যে ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, আমাদের তো প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, সেটার বড় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আসলে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো যারা সুতা বানায় অথবা কাপড় বানায়, ডাইং, প্রিন্টিং, ফিনিশিংয়ের যেই ইন্ডাস্ট্রিগুলো আছে, সিরামিক ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি আছে, ওষুধেরও কাঁচামাল তৈরির ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে গ্যাস নির্ভর। সবগুলো ইন্ডাস্ট্রি আসলে মোটা দাগে সাফার করতেছে। শুধুমাত্র সিলেটে যেসব ইন্ডাস্ট্রি আছে এবং ভোলায়, যেখানে ন্যাচারাল গ্যাসের একটা ভালো সাপ্লাই আছে, তারা বাদে বাকি অন্যান্য যে এলাকাতে ইন্ডাস্ট্রি আছে তারা, এবং বাসাবাড়িতে আপনি জানেন অনেক বাসাবাড়িতে কিন্তু এখন গ্যাস আসলে নেই, তারা অনেকে চুলা জ্বলছে না, বলতে গেলে বিকল্প ব্যবস্থা অনেকে চলার চেষ্টা করছেন। এটি সিভিয়ার হয়েছে গত প্রায় 10 দিন। তো এই পরিস্থিতিতে অনেকে উৎপাদন করতে পারছে না। যেমন টেক্সটাইল এর যে সুতা উৎপাদন করে, অনেকের যে ক্যাপাসিটি আছে, আগে থেকেই তারা 60-70% মতো ক্যাপাসিটি ব্যবহার করতে পারত গ্যাসের ক্রাইসিস বা নানানভাবে। তখন অনেকেই বিকল্প ব্যবস্থা কিছু চেষ্টা করেছে, কেউ সোলার নিয়েছে, কেউ অন্যভাবে যে কারেন্ট, পল্লী বিদ্যুতের যে ইলেকট্রিসিটি যেটি পায় অথবা ব্যাটারি, এসব মিলিয়ে এখন এটি সিভিয়ার হওয়ার পরে এই যে তার যে বিকল্প ব্যবস্থাগুলো আছে, এগুলো দিয়েও অনেকেই অর্ধেকও আসলে উৎপাদন করতে পারছে না ক্যাপাসিটির, এবং কেউ কেউ আমরা জানি যে 1/4, 4 ভাগের 1 ভাগ উৎপাদন করতে পারছে, কেউ আরও কম 20% করতে পারছে না, এবং একটা বড় অংশ ফ্যাক্টরি এখন ইনফ্যাক্ট বন্ধ হয়ে থাকছে একটা বড় লম্বা সময় ধরে। আমরা যেটা জানলাম, সিরামিকে অন্তত 25টা, সিরামিকে 70টার মতো ইন্ডাস্ট্রি সিরামিক অ্যাসোসিয়েশনের মেম্বার। তো এর মধ্যে হয়তো চালু রেগুলার কতগুলো থাকে আমরা জানি না, কিন্তু 25টির মতো বন্ধ হয়ে আছে এই সময়ে। আপনার এরকম স্টিলের ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিগুলো এখন এবং দিনে দিনে তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে। ধরুন গ্যাসের যে পরিমাপ, এর একটা আছে, এটি হলো পিএসআই বলে, প্রেশার মাপার একটা পরিমাপ, সেটি হলো 10 পিএসআই বা 15 পিএসআই এর একটা অনুমোদন থাকে। এই প্রেশারে গ্যাস তারা পাবে। অনেকের একটা লম্বা সময় ধরে 0 থাকছে অথবা 1 পিএসআই পায়। 1 থেকে 1.5 পিএসআই পেলে আসলে তার ইন্ডাস্ট্রি চালানো সম্ভব হয় না। তখন সোলার, অন্যান্য বিষয়, এখন আপনি জানেন যে যেহেতু বর্ষাকাল, সোলার থেকে খুব বিদ্যুৎ পাচ্ছে না, ব্যাটারি, সব মিলিয়েই আসলে কেউ 20, কেউ 30, কেউ 50-60%। সোলার দিয়ে তো সে হয়তো তার যে লিমিটেড স্কেলের সোলার লাগায়, সেটা দিয়ে তো আসলে হেভি মেশিনারি চলবে না। ওই তো যেটা করে সাধারণত সবগুলো একসাথ করে, তখন যেটি হয়, যতটুকু ইমার্জেন্সি যে কাজগুলো করা দরকার হয়তো সেটি করছে।
তারপরে বিদ্যুতের এখন ঘন ঘন লোডশেডিং হচ্ছে। পল্লী বিদ্যুতের এলাকা যেখানে, সেখানে 10-12 ঘন্টা এখন এই যে লোডশেডিং আপনার কথা যেটা আমরা শুনলাম যে আমাদের এখানে প্রোডাকশন আসলে সব সেক্টরই ব্যাপকভাবে হ্যাম্পার হচ্ছে। তো এক্সপোর্টারদের এক্সপোর্ট কমে যাচ্ছে, টেক্সটাইলওয়ালাদের প্রোডাকশন কমে যাচ্ছে, ওষুধের প্রোডাকশন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যেসব আইটেম কনজিউম করি, ভোজ্য তেল, চিনি বা ডাল, অন্যান্য আইটেম, সেখানেও নিশ্চয়ই হচ্ছে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। আটা, ময়দা, সুচি হ্যাঁ, গ্যাস যারা নির্ভর উৎপাদন যদি করে। ইন্ডাস্ট্রি হয়ে থাকে, আমরা জানি না ওই ভোজ্য তেলের ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাসের সাপ্লাই কতটুকু আছে। কেউ কেউ যেমন এখন হয়তো যদি অল্প পরিমাণ প্রয়োজন হয়, কেউ হয়তো ডিজেল বা অন্যান্য খরচ বাড়িয়ে সেটি করছে। বাট যদি গ্যাস ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তাদের ক্ষতি কোনো না কোনোভাবে হচ্ছে, হয় তার উৎপাদন ব্যাহত হচ্ছে অথবা তার কস্ট বেড়ে গেছে। এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে একটা তো ধরুন যে উৎপাদন ব্যাহত হচ্ছে, এক্সপোর্ট কম হচ্ছে, এটার যে কনসিকুয়েন্স ইকোনমিতে, উৎপাদন ব্যাহত হলে তার ইম্পোর্টও কমে যাবে, এক্সপোর্ট তো কমতেছেই, প্লাস প্রোডাকশন কমে যাবে, কোম্পানির আয়, আপনি বলছেন যে বিভিন্ন সেক্টরে অনেক কোম্পানি কার্যত বন্ধ থাকার মতো বা 25% সে চালাচ্ছে। মাস শেষে তার শ্রমিকদের আসলে বেতন সে দিতে পারবে কিনা, একটা শ্রমিক অস্থিরতাও দেখা দিতে পারে। যে এটার একটা মানে দীর্ঘমেয়াদী একটা কনসিকোয়েন্স আমরা হয়তো আশঙ্কা করতেছি, হ্যাঁ, যে যদি এটা দ্রুত। হ্যাঁ, কনসিকুয়েন্সটা হচ্ছে এরকম, ধরুন পোশাক রপ্তানিকারক যারা, তাদের কাঁচামালটা তো সুতা অথবা কাপড় স্থানীয়ভাবে যারা সাপ্লাই করে, এটি যদি ব্যাহত হয় তাহলে যারা অর্ডার নিয়ে রেখেছেন, বাংলাদেশে এমনিতেই পোশাকের অর্ডার কমতির দিকে, এর মধ্যে যতটুকু অর্ডার আছে সেটি এই এই গ্যাস ক্রাইসিসের কারণে উনি যদি টাইমলি কাঁচামালটা না পান তাহলে স্বাভাবিকভাবেই তার দেরি হবে। চাইলেই তো আবার আমদানিও করা সম্ভব না, আমদানি করতে তো সময় লাগে। এটি একটি বিষয় আছে। তার মানে আমরা যেটা শুনেছি যে আমাদের যারা বায়ার আছে বাংলাদেশের, বায়াররা তাদের এখানকার সাপ্লায়ারদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করছে যে পরিস্থিতি কতদিন লাগবে, কতদিনে উন্নতি হবে, আমরা যে অর্ডার দিয়েছি সেটা টাইমলি দিতে পারবা কিনা। এবং আমরা এটাও শুনেছি মেইল পাঠাচ্ছে কোনো কোনো বায়ার যে তারা কিছু অর্ডার বাংলাদেশ থেকে শিফট করছে, অর্থাৎ এই গ্যাস ক্রাইসিসটা তারা হয়তো ধারণা করছে এটা সহসাই সমাধান হবে না, এই আশঙ্কা থেকে তারা হয়তো মনে করছে যে বাংলাদেশ যদি টাইমলি তাকে সাপ্লাইটা দিতে না পারে তাহলে তার স্টোরে উনি আবার পণ্য উঠাতে পারবে না, ফলে উনি যদি টাইমলি পণ্য উঠাতে না পারে তাদের লস, ফলে তারা পুরো রিস্কটা এখন এখানে রাখতে চাচ্ছে না। এই কারণে কেউ কেউ অর্ডার সরাচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশ বিরোধী একটা প্রচারণাও কোনো কোনো দেশ থেকে হচ্ছে যে বাংলাদেশে গ্যাস নেই, তোমরা সেখানে অর্ডার পুরোপুরি দিও না, তোমরা তাহলে তোমাদের রিস্ক থাকবে, এই ধরনের প্রচারণা হচ্ছে। ফলে যেভাবে হোক এই একটা প্রেশার কিন্তু এখন বায়ারদের কাছ থেকেও আসছে। তো এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আমাদের এই আপনি যেটা বললেন যে কনসিকুয়েন্স, ধরুন যে সামনে কিন্তু এখন শ্রমিকদের বেতন, আমরা অনেকেই এই আশঙ্কাটা করছেন, উনি উৎপাদন করতে না পারলে, উনি যদি এটা বিক্রি করতে না পারেন, উনি টাকা পাচ্ছেন না, তাহলে ওনার ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হবে, যাদের লোন আছে শ্রমিকের বেতন দিতে হবে, কিভাবে বেতন দিতে হবে তারা বুঝতে পারছেন না। একজন উদ্যোক্তা কালকে আমাকে বললেন উনি হয়তো ওনার পারিবারিক কিছু জমি আছে, উনি হয়তো তার জমি বা বাড়ি বিক্রি করার পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতি যদি সহসায় গ্যাস পরিস্থিতির উন্নতি না হয়, শ্রমিকের বেতন দেওয়া বা ব্যাংকের লোন পরিশোধ করার জন্য, এইটা কিন্তু অনেকের জন্যই সামনে অপেক্ষা করছে এবং কেউ কেউ লোন ক্লাসিফাইড হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে সামনে। আপনি যেটা বলছিলেন যে অনেক বায়াররা হচ্ছে মেল করছে যে তারা ধারণা করছে যে বাংলাদেশে যে গ্যাসের যে এখন যে ক্রাইসিসটা চলছে এটা দীর্ঘায়িত হতে পারে। তো আমাদের ব্যবসায়ীরা কি মনে করছে যে এই অবস্থা আসলে কতদিন চলতে পারে, বা সরকারের দিক থেকে কি ইনিশিয়েটিভ? ব্যবসায়ীরা যেটা করছে কন্টিনিউ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এই পরিস্থিতিটা থেকে উত্তরণের জন্য, কিভাবে কত দ্রুত সাপোর্ট দেওয়া যায়। একটা বিষয় খুব অবাক করা বিষয় যে আমাদের এই ধরনের পরিস্থিতি তো হতে পারে। প্রথমত আমাদের অনেক একাধিক উদ্যোক্তা বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে এফএসআরই করা হলো ভাসমান, তো এখানে এইটির আগে ফিজিবিলিটি আসলে স্টাডি করা দরকার ছিল যে এই যে কোনো ধরনের সিচুয়েশন হতে পারে, সমুদ্রে ঝড় জলোচ্ছ্বাসের মতো বিষয় থাকতে পারে। আপনি খেয়াল করবেন প্রায় কিন্তু যখন বড় ধরনের ঝড় জলোচ্ছ্বাস হয় তখন এফএসআরইও যেটা ভাসমান টার্মিনাল সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সমস্যা হয়। তাহলে এইটি কেন আগে বিবেচনা করা হলো না, যখন এত বিপুল বিনিয়োগে ব্যয় এগুলো এখানে স্থাপন করা হলো? এখানে তো ল্যান্ড বেজও করা যেত। তো ব্যবসায়ীরা এখন তো আসলে এর আর কোনো, যেটা হয়ে গেছে এখন তাদের
কথা হচ্ছে যে এখানে আবার আরেকটা প্রশ্ন কিন্তু আসে যে আমাদের কিন্তু আরেকটা এফএসআরও আওয়ামী লীগ সরকার দিয়েছিল সামিটের, তো আমাদের তো আসলে গ্যাসের সংকট এবং বেশি এলএনজি আমদানি করার প্রয়োজন, দুটো এফএসআরও হচ্ছে না আমাদের। তো আরেকটা যেটা সামিটকে দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট সেটা কিন্তু বাতিল করে দিয়েছে, সেটা যদি থাকতো তাহলে সেটি হয়তো বাতিল করেছে। এবং একটা এফএসআরইও কিন্তু চাইলে হুট করে আজকে চাইলাম এটা এক সপ্তাহের মধ্যে স্থাপন হয়ে গেল, বিষয়টা এমন না। আমরা যেটা জেনেছি এটি বছর দুয়েক সময় লেগে যায় এটি করতে। তাহলে এর মধ্যে আপনার এই যে ইরান যুদ্ধ, এটাই একটা মেজর কারণ হয়ে গেছে আমাদের যে সাপ্লাইটা ডিসরাপ্ট হলো। তো সেক্ষেত্রে এলএনজিটা আমাদের একটা ভালো বিকল্প হতে পারতো, সেটা আমরা এখন আমাদের যেহেতু এফএসআরইও মানে এফএসআরইও হচ্ছে এখানে এনে স্টোরেজ করার বিষয়। তো যেহেতু আমাদের এখানে দুইটার বেশি নেই, ফলে স্টোরেজেরও জায়গা কম, আবার দুইটার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে। তার মানে সরকারের একটা লং টার্ম প্ল্যান তো অবশ্যই লাগবে দীর্ঘমেয়াদে, যাতে আমাদের জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত। কারণ বিনিয়োগ ব্যবসায়ের জন্য অবশ্যই জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখন বিনিয়োগ আসতে চায়। এই যে গত 2-3 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে একটা মিটিং করলো তুরস্কের একটা প্রতিষ্ঠান, তারা $800 মিলিয়ন বিনিয়োগের সম্ভবত, একটা বড় বিনিয়োগ, 800 অথবা 400, আমি ঠিক এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, বড় বিনিয়োগের একটা তারা টেক্সটাইলে আনতে চায়। তারাও বলছে আপনারা আমাদেরকে জ্বালানি গ্যাস সাপ্লাইটা আপনারা কনফার্ম করেন। তার মানে আমরা যদি এটা দিতে পারি, আসবে বিনিয়োগ, আসবে স্থানীয় অথবা বিদেশি। তাহলে সরকারের এইটি হলো প্রায়োরিটি সেক্টর হওয়া দরকার ছিল, শর্ট টার্ম অথবা লং টার্ম। আমার যদি এটি না থাকে, বাংলাদেশ থেকে যদি অর্ডার চলে যায়, তাহলে কিন্তু বিনিয়োগ আসবে না। ফলে ব্যবসায়ীরা সরকারকে এখন এটি বোঝানোর চেষ্টা করছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা যতদূর জেনেছি কিছুটা ইমপ্রুভ হবে। মানে যেটা নষ্ট হয়েছে সেখান থেকে মেরামতের মাধ্যমে হোক বা যেভাবে হোক একটা ইমপ্রুভমেন্টের একটা আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এরকম শর্ট টার্ম কিছুদিন ভালো থাকলো আবার চলে গেলো, এটি কিন্তু আসলে টেকসই কিছু নয়। এটির জন্য একটা দীর্ঘমেয়াদী সরকারের প্ল্যান থাকতে হবে, শর্ট টার্মে যত দ্রুত সম্ভব এটি করা, এবং দীর্ঘমেয়াদী যাতে আপনার জ্বালানির যদি নিরাপত্তা থাকে, বাংলাদেশে বিনিয়োগ আসার মতো সেই অবশ্যই সরকার অন্যান্য জায়গায়ও তো চেষ্টা করছে, যেখানে বটলনেক্সগুলো আছে, তো সেগুলো যদি করা যায় এবং জ্বালানি নিরাপত্তা, তাহলে অবশ্যই আসবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখন এইটাই। বাট এখন পর্যন্ত ব্যবসায়ীরা আসলে খুব বেশি আশ্বস্ত হতে পারছেন না। তাদের আশঙ্কা হলো এটি যদি আর এক সপ্তাহ কন্টিনিউ করে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অর্ডার ব্যাপকভাবে সরতে শুরু করবে। আমরা একেবারেই শেষ সময় আসছি, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাবো যে আমরা দেখেছি যেমন ইউরোপের দেশগুলি তাদের নিজস্ব কোনো গ্যাস নেই, কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি হয়, তাদের যে বয়লারগুলি হয় সেগুলি হচ্ছে বিদ্যুৎ দ্বারা পরিচালিত। কিন্তু আমাদের দেশে কিন্তু গ্যাসের তুলনায় হচ্ছে বিদ্যুৎ সিচুয়েশন তুলনামূলকভাবে ভালো। তো আমাদের ব্যবসায়ীরা যখন ইনভেস্টমেন্টে যান, তো তারা হচ্ছে যে বিদ্যুৎ চালিত ইঞ্জিন বা হচ্ছে বয়লার এগুলি তারা কেন আনছেন না, তারা শুধু হচ্ছে গ্যাস নির্ভর? কিছু ইন্ডাস্ট্রি আছে ওখানে আসলে বিদ্যুৎ তো যেটাই হোক এটি দেওয়ার কথা আসলে সরকার, আপনি জানেন গ্যাস থেকেই কিন্তু আসলে বিদ্যুৎ করে। মানে কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে অল্টারনেটিভ আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তো অল্টারনেটিভ নেই। কিন্তু ওই বিদ্যুৎটা যদি সরকার দিতে পারতো, তাহলে তার তো আর গ্যাসের দিকে আনার প্রয়োজন হতো না, যদি ওরকম সাপ্লাইয়ের সুযোগ থাকতো। তো যেহেতু বিদ্যুৎ হয় কয়লা পুড়িয়ে করতে হবে, না হলে এইরকম গ্যাস থেকে যেভাবে হোক। তো যেহেতু কয়লার ক্ষেত্রে এক ধরনের আমাদের চাইলে সেটা পাওয়াও যাচ্ছে না বা যাবে না, ফলে চাইলে এখন বিদ্যুৎ সে তার একটা ফ্যাক্টরিতে যেরকম বিদ্যুতের প্রয়োজন, যেরকম সাপ্লাই বা যে প্রেশারের, সেটি হয়তো দিচ্ছে না, যার কারণে তারা এই গ্যাস নিয়ে এখান থেকে তারা নিজেদের মতো করে বিদ্যুৎ বানায়। এবং সরকারের পক্ষ থেকেই একটা সময়, আপনি মনে আছে নিশ্চয়ই, দিনে দিনে কিন্তু একটা সময় গ্যাস আমাদের এখানে সহজলভ্য ছিল। যখন চাহিদা বাড়তে থাকলো, আবার সাপ্লাইয়ে একটা সংকট তৈরি হলো, তখন সরকার দাম বাড়ালো। ভালোই কিন্তু দাম বেড়েছে গত কয়েক বছরে। ব্যবসায়ীদের একটা আশা ছিল যে সাপ্লাইটা স্বাভাবিক হবে, কিন্তু সাপ্লাইটা সরকার আসলে স্বাভাবিক আওয়ামী লীগ সরকারও করতে পারেনি, ইন্টারিম সরকারের সময় এটা খুব উন্নতি হয়নি, এখনও পরিস্থিতিটা একই রকম রয়ে গেছে। তো কিন্তু আমাদের অবশ্যই আসলে এটি চেষ্টা করা উচিত যে গ্যাসের বিকল্প কিভাবে আমরা আনতে পারি। সেটি কিছু একটা ভালো সাপোর্ট আসতে পারে সোলার থেকে। তো সোলারের সরকার, আপনি জানেন, বাজেটে একটা ভালো সাপোর্ট দিয়েছে ট্যাক্সের ক্ষেত্রে। তারপরে অনেকেই কিন্তু এখন সোলার স্থাপন করছে, কিন্তু একটা ফ্যাক্টরিতে বা টেক্সটাইল মিলে, বিশেষ করে যারা সুতা বানায়, 10 মেগাওয়াট, 12, 14, 15, 20 মেগাওয়াটের মতো বিদ্যুতের প্রয়োজন হয়। তো সেখানে হয়তো সোলার থেকে 3, 4, 5 মেগাওয়াট
বা 10 মেগাওয়াট, আমি জানি না, এটা সম্ভবত আরও অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। একটা ফ্যাক্টরি 10 মেগাওয়াট পর্যন্ত আমরা জানি যে সোলার থেকে তারা সংস্থান করেছে, তার হয়তো 40 মেগাওয়াট লাগবে। তাহলে বাকিটা তো তাকে এই আরইবির যে বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিড পায় থেকে নিতে সেই হবে। বিদ্যুৎ থেকে তো খুব বেশি আসে না, তাহলে তাকে ওই গ্যাস থেকেই তাকে এটা করে নিতে হবে। ফলে আলটিমেটলি সরকারকে গ্যাসের একটা সাপ্লাই যেটা আছে সেটা থেকে ধীরে ধীরে এই অন্যান্য যে বিকল্প সেখান থেকে যেতে হবে, কিন্তু জ্বালানির যে ব্যবস্থা সেটা কোনো না কোনোভাবে সরকারকে রাখতে হবে। দেশে ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান স্বাভাবিক রাখতে হলে, যেহেতু নতুন সরকারের অবশ্যই টার্গেট কর্মসংস্থান বাড়ানো। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের রিয়াদ যেটা বলছিলেন এটা আসলে দেশের সবার কথা, ব্যবসায়ীদের কথা, সরকারেরও কথা, যে সরকারও হচ্ছে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং সেজন্য আমাদের অফশোরে সরকার হচ্ছে টেন্ডার আহ্বান করেছে। আমরা যতটা জানতে পারছি সেখানে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলি হয়তো আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদী এই সলিউশন পেতে আমাদের আসলে লম্বা সময় অপেক্ষা করতে হবে। আমরা ততদিন ধৈর্য ধরে থাকি এবং এখন যে সংকটটা চলছে আশা করছি যে আমাদের সরকার দ্রুত যে কোনো উপায়ে দেশের অর্থনীতির স্বার্থে এই সংকটটা যত দ্রুত সম্ভব 2-1 দিনের মধ্যে যদি দূর করতে পারে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।